হ্যালো দেবারতী, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমরা আবার আজকের লাইভ সেশনের নতুন নেক্সট টপিক নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে কিডনি কিডনি প্রবলেম। ঠিক আছে, কিডনিটা কি? কিডনি হচ্ছে একটা পেয়ার অফ বিন শেপড অর্গানস, যেটা হচ্ছে আমাদের স্পাইনের মানে শিরদাঁড়া দুদিকে, পাঁজরের নিচে আর বেলির পেছনে থাকে। এটা হচ্ছে রাফলি, এক একটা কিডনি রাফলি 4 to 5 ইঞ্চেস হয়, অ্যাবাউট দ্য সাইজ অফ ক্লেন্সড ফিস্ট, মানে এরকম হাতের মুঠো এরকম এইটুকু সাইজের কিডনি হয়। ঠিক আছে, বাট এবার কিডনির মেন ফাংশন কি? কিডনির মেন ফাংশন হচ্ছে এক্সেস মানে ব্লাড ফিল্টার করা আর এক্সেস ওয়েস্ট প্রোডাক্টস আর ফ্লুইডস কে রিমুভ করা আমাদের সিস্টেম থেকে। বাট এই ছোট্ট কিডনিটা যদি ড্যামেজ হয় কোনো কারণে, সেটা যে কি মারাত্মক হতে পারে সেটাই হবে আমাদের আজকে বিকেলের আলোচনার বিষয়। আর আমাদের এই টপিক নিয়ে প্রথম স্টার্ট করছে স্পৃহা চ্যাটার্জি। স্পৃহা। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তাহলে আমি শুরু করছি। হ্যাঁ, একদম। নমস্কার সবাইকে। আমি স্পৃহা চ্যাটার্জি, আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চে আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ সায়েন্স। আমি ফাইনাল ইয়ার MBBS স্টুডেন্ট। আজকে আমাদের এখানে এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য যেটা মেন, সেটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, একটা সচেতনতা ক্রিয়েট করা among জেনারেল পিপল, যে তারা যদি কিডনি ডিজিজ হয় তাহলে কি করে সেটা বুঝবে, আর সেটা বোঝার পরে তাদের কি করণীয়। তো প্রথমেই বলতে চাই যে এই কিডনি টপিকটাকে আমরা কেন রাখলাম এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে। তার দুটো কারণ। একটা হচ্ছে কিডনি হচ্ছে আমাদের একটা ভাইটাল অর্গ্যান, তো কিডনি আমাদের বেঁচে থাকার জন্য খুব প্রয়োজনীয়। আর দ্বিতীয় হচ্ছে যে কিডনি ডিজিজটা, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ যেটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি, সেটা খুব বেশি রকমভাবে আসিমটোম্যাটিক, মানে যার কোনো লক্ষণ থাকে না, এটা বোঝা খুব মুশকিল। তাই এটা সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার যে আমরা কি করে বুঝবো আমাদের কিডনির প্রবলেম হয়েছে। তো তার জন্য ফার্স্টেই আমি যেটা ডিসকাস করতে চাই সেটা হচ্ছে কিডনি অ্যাকচুয়ালি কেন ভাইটাল অর্গ্যান, কিডনি কেন আমাদের জন্য প্রয়োজনীয়। তার প্রথম কারণ হচ্ছে কিডনি আমাদের শরীরের বজ্র পদার্থগুলোকে ফিল্টার আউট করে, আমাদের শরীর থেকে বজ্র পদার্থ ইউরিনের মাধ্যমে বের করে দেয় শরীর থেকে। আর এটা হয়তো আমরা অনেকেই জানি এই কাজটা, কিন্তু এছাড়াও আরো অনেক কাজ আছে কিডনির যেগুলো হয়তো আমাদের একটু জানতে হবে। তো সেগুলো আমি বলছি। ফার্স্ট হচ্ছে যে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে কিডনি হেল্প করে। কিডনি রেনিন বলে একটা হরমোন সিক্রেট করে যেটা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। দেন হচ্ছে যে কিডনি আমাদের ভিটামিন ডি বলে যে ভিটামিনটা থাকে, যেটা আমাদের বোনসের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই ভিটামিন ডি কে অ্যাক্টিভ করে। মানে কিডনির জন্যই ওটা অ্যাক্টিভ হতে পারে, তার কাজ করতে পারে। যদি না হতে পারে তাহলে আমাদের বোনসের ওপরেও সেই এফেক্টটা পড়বে। দেন হচ্ছে আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকা রেড ব্লাড সেল তৈরি করার জন্য একটা স্টিমুলেশনের দরকার হয়, যেটা এরিথ্রোপয়েটিন নামে একটা হরমোন করে থাকে, সেটা সিক্রেট করে আমাদের কিডনি। তাছাড়া আমাদের শরীরে অ্যাসিড বেস ব্যালেন্স থাকা খুব দরকার। এটা কি জিনিস না, একটা পিএইচ স্কেল থাকে যেটা 0 থেকে 14 অবধি হতে পারে। 7 মানে হচ্ছে নিউট্রাল, তার নিচে হলে অ্যাসিডিক, তার উপরে হলে বেসিক। আমাদের ব্লাড কিছুটা বেসে থাকে, তার নর্মাল রেঞ্জ হচ্ছে 7.35 টু 7.45। এর উপরে গেলেও প্রবলেম, এর নিচে এলেও প্রবলেম। কি প্রবলেম না, আমাদের শরীরের যে জৈবিক প্রক্রিয়াগুলো, যে প্রক্রিয়াগুলো চলে সেইগুলো হ্যাম্পার হতে পারে যদি এই পিএইচটা ঠিকভাবে কন্ট্রোল না হয়। তাছাড়া কি হয়, আমাদের ক্যালসিয়াম ফসফেট মেটাবলিজমের ক্ষেত্রে এই কিডনি খুব একটা জরুরি ভূমিকা পালন করে। আর আমাদের শরীরে ফ্লুইড ব্যালেন্স করে হচ্ছে কিডনি, মানে যদি কিডনি না কাজ করে আমাদের শরীরে জল জমতে শুরু করে।
তো এইগুলো এইগুলো হচ্ছে আমাদের কিডনির কাজ মেনলি। আর কিডনি কাজ করার সেই জন্য আমাদের আগে আমি একটু বলতে চাই যে আমরা তাহলে আমাদের কিডনির স্বাস্থ্য কি করে ভালো রাখবো। এর জন্য খুবই স্বাভাবিক কটা কমন পয়েন্টস আছে, যেমন হচ্ছে দিনে 2 লিটার করে জল খেতে হবে, ফ্রেশ বাড়ির খাবার খেলে সব থেকে ভালো, বাইরের খাবার জাঙ্ক ফুড যতটা পারা যায় একটু অ্যাভয়েড করলে ভালো হয়, স্মোকিং করা একদম উচিত নয়, আর শাক সবজি ফলমূল এগুলো খাওয়ার দরকার। এরপরে আসছি যে আমি কি করে বুঝবো যে আমার কিডনির প্রবলেম হয়েছে, সেটা আমাদের বুঝতে হবে। তো তার জন্য প্রথমে বলতে চাই যে কিডনিটা এমন একটা অসুখ, এই ক্রনিক কিডনি ডিজিজ বা এটাকে বলা হয় ক্রনিক রেনাল ডিজিজ। রেনাল কথাটা এটা হয়তো অনেকেই জানেন, কিন্তু তাও আমি তাদের অ্যাড্রেস করছি যারা হয়তো তাদের কাছে পরিষ্কার নয়। রেনাল শব্দটা আসে হচ্ছে যে কোনো কিডনি সংক্রান্ত ব্যাপারের জন্য। তাই আমি যদি কেউ আপনাকে বলে আপনার ক্রনিক রেনাল ডিজিজ হয়েছে, রেনাল মানে এটা কিডনি সংক্রান্ত, আর ক্রনিক মানে যে ডিজিজটা অনেক দিন ধরে চলছে। ক্রনিক রেনাল ডিজিজ বলতে যেখানে আমরা বুঝি যে আমাদের কিডনির কাজ 3 মাস বা তার বেশি সময় ধরে কিডনি কাজ করতে পারছে না, কিডনির ফাংশন ডিটোরিওরেট করছে, তো একে আমরা বলবো ক্রনিক কিডনি ডিজিজ। তো এই ক্রনিক কিডনি ডিজিজটা খুব অ্যাডভান্স টাইম অবধি, মানে যতক্ষণ রোগটা অনেকটা এগিয়ে গেছে ততদিন অবধি আসিমটোম্যাটিক থেকে যায়, মানে এর কোনো লক্ষণ থাকে না। সেই জন্য এটা সম্পর্কে আমাদের জানা দরকার। বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় যে আমরা ইনসিডেন্টালি এটা ফাইন্ড করি যে আপনার কিডনি ডিজিজ আছে। সেটা কেমন ভাবে না, ধরুন আপনার একটা কিছু প্রবলেম হয়েছে, একটা রোগ হয়েছে, আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, তিনি কটা টেস্ট লিখলেন। এবারে অনেকেরই আমাদের টেস্ট লিখলেই ডাক্তারবাবু এত টেস্ট লেখেন মনে হয়, কিন্তু কিছু কিছু টেস্ট একটু দরকার। সেটা হচ্ছে আমাদের একটা রুটিন প্রোফাইল হয়, রুটিন ইনভেস্টিগেশন আমরা যাকে বলি, এটা একটা প্যানেল থাকে। এটা দিয়ে আমরা বুঝতে চেষ্টা করি আপনি যে রোগটা নিয়ে এসছেন এটা হতে পারে ওই আন্ডারলাইন ডিজিজের জন্য, এটা একটা তার কনসিকুয়েন্স। সেই জন্য আমরা দেখে নিই আপনার যে ভাইটাল অর্গ্যানসগুলো সেগুলো ঠিক আছে কিনা। সেগুলো ঠিক আছে কিনা দেখার জন্য এই যে রুটিন প্যানেলটা করা হয় তার মধ্যে একটা টেস্ট থাকে যে ব্লাড ইউরিয়া ক্রিয়েটিনিন। তো এরা আমাদেরকে জানায় যে আপনার কিডনি কেমন আছে। যদি এগুলো বাড়ে তাহলে আমরা বুঝতে পারি যে কিডনি বলছে আমি ভালো নেই। তো এরপরে আমি আসছি নেক্সট যে কাদের এই কিডনি ডিজিজটা হবার প্রবণতা বেশি। দুটো টাইপ অফ ডিজিজকে আমি অ্যাড্রেস করতে চাই এখানে। একটা হচ্ছে হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন, যেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি, এবং আরেকটা ডিজিজ যেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, যেটাকে আমরা সাধারণ ভাষায় সুগার হয়েছে বলি। তো এই দুটো ডিজিজের ক্ষেত্রে they are most prone individuals to develop this chronic kidney disease. তো তারা কি করে বুঝবেন, আশঙ্কা করবেন যে আমার হয়তো কিডনি ডিজিজ হয়েছে। ফার্স্ট আমি বলছি হাইপারটেনশন যাদের আছে তাদের জন্য। যাদের হাইপারটেনশন আছে তাদের, ধরুন আপনি হাইপারটেনশনের জন্য ওষুধ খান একটা বা দুটো, আপনার ভালো কন্ট্রোলে ছিল, আর আপনি আপনার মধ্যে কিছু চেঞ্জ করেননি, লাইক আপনার লাইফস্টাইলে কোনো চেঞ্জ হয়নি, আপনার ডায়েটারি হ্যাবিটে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু স্টিল দেখা যাচ্ছে আপনার ব্লাড প্রেশারটা হঠাৎ করে আর কন্ট্রোলে থাকছে না। তো তখন আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, উনি একটা ওষুধ অ্যাড করলেন, কিন্তু অ্যাড করার পরেও আপনার ব্লাড প্রেশার হাই থাকছে। তো তখন আপনি সাসপেক্ট করবেন হয়তো আপনার কিডনির প্রবলেম এসেছে। আর যারা দ্বিতীয় বিভাগ, যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের সম্পর্কে এবারে বলতে চাই যে আপনি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ নেন, মানে আপনি ওষুধ খান, এবং যাদের ডায়াবেটিস আছে তারা সবাই জানেন, তাদেরকে প্রথমেই শিখিয়ে দেওয়া হয় যে রোজ সকালে উঠে আপনাকে একবার নিজের ব্লাড সুগার লেভেল, ব্লাড গ্লুকোজ লেভেল দেখে নিতে হবে, আর মাসে একবার আপনাকে ল্যাবরেটরিতে চেক আপ করাতে হবে। তো আপনি দেখেন যে রোজই আপনার ব্লাড গ্লুকোজ একটু হাইয়ের দিকেই থাকে, আর সেটাতেই আপনি অভ্যস্ত। কিন্তু এবারে হঠাৎ করে আপনি দেখছেন যে আপনি
ব্লাড সুগার লেভেলটা খুব সুন্দর কন্ট্রোলে চলে এসছে। আপনি কিন্তু ওষুধের কিছু চেঞ্জ হয়নি, কিন্তু ব্লাড সুগার লেভেলটা খুব ভালো কন্ট্রোল। আর যাদের ডায়াবেটিস আছে তারা এটাও খুব ভালো করে জানেন, তাদের বলা হয় যে আপনার হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হতে পারে, আপনি সেই জন্য পকেটে চকলেট নিয়ে ঘুরবেন। তো সেটা কেন হয়? যখন একটা ইমব্যালেন্স তৈরি হয়, আমার শরীরে কতটা গ্লুকোজ ঢুকছে আর আমার শরীরে কতটা ইনসুলিন ঢুকছে বা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ ঢুকছে যে কোনো, তার যদি ইমব্যালেন্স হয়, মানে আমার গ্লুকোজ লেভেল কমে যায় আর আমার ইনসুলিন লেভেল বেড়ে যায়, তাহলে আমার এই হাইপোগ্লাইসেমিক অ্যাটাকটা হতে পারে। এই অ্যাটাকটা হয়েছে সেটা কি করে বোঝা যাবে? না, আপনার ট্যাকিকার্ডিয়া হবে, মানে হার্ট রেট বেড়ে যাবে, প্যালপিটেশন হবে, মানে আপনি শুনতে পাবেন যে আপনার হার্ট বিট করছে, সোয়েটিং হবে, ঘাম হবে অনেক, আর ব্ল্যাক আউট হতে পারে, মানে চোখে সব অন্ধকার দেখছেন। তো এটা আপনার আগে খুব বেশি বার হয়নি, কিন্তু এই এখন হঠাৎ করে দেখছেন ব্লাড সুগার তো কন্ট্রোলে চলেই এসছে খুব ভালো, তাছাড়া আপনার এরকম অ্যাটাক হচ্ছে খুব ফ্রিকুয়েন্টলি। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার হয়তো কিডনির প্রবলেম হচ্ছে। এর দুটো কারণ। একটা কারণ হচ্ছে আমাদের শরীরে এমার্জেন্সি পিরিয়ডে নিও গ্লুকোজেনেসিস পদ্ধতিতে কিছু সুগার আমাদের কিডনি বানায়। এখন কিডনি ইজ অন স্টেক, তাই কিডনি এটা বানাতে পারছে না। আর তাছাড়া আমাদের যে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, সেগুলো আমাদের কিডনির মাধ্যমে মেটাবোলাইজড হয়ে শরীর থেকে বেরিয়ে যায়, তো কিডনি সেটা বের করতে পারছে না। সেই জন্য একদিকে ব্লাড গ্লুকোজ লেভেল কমলো আর একদিকে আমার ইনসুলিনের হাফ লাইফ বাড়লো, সেই জন্য আমার বারবার হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হতে পারে। তো আপনাকে তখন বুঝতে হবে যে আপনি আপনার ফিজিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করুন। এরপরে আসছি যারা নর্মাল ইন্ডিভিজুয়াল, মানে আমার হাইপার টেনশনও নেই আর আমার ডায়াবেটিসও নেই, তাহলে আমি কি করে বুঝবো? তো প্রথমে যেটা বলেছি এটা খুব বেশি অ্যাসিমটোম্যাটিক, স্টিল কিছু কিছু সিমটমস আছে যেগুলো থেকে আপনি প্রেডিক্ট করতে পারেন। যেমন হচ্ছে আপনি দেখছেন সন্ধে হলেই আপনার খুব পা ফুলে যাচ্ছে, বা আপনি ঘুম থেকে উঠছেন চোখের পাশটা এরকম ফুলে যাচ্ছে, ফেশিয়াল পাফিনেস হচ্ছে, বা যেটাকে আমরা ডাক্তারি ভাষায় নকচুরিয়া বলি, মানে রাত্রির বেলা আপনাকে বারবার ইউরিনেশন করতে যেতে হচ্ছে। আগে আপনি ঘুমিয়ে পড়তেন, সকালবেলা উঠে ইউরিনে যেতেন, তো আপনার কোনো প্রবলেম ছিল না। তো এটা কেন হচ্ছে প্রবলেমটা? না, আমাদের কিডনিতে কিডনির কাজ হচ্ছে আমাদের ইউরিনকে কনসেন্ট্রেট করা, সেই জন্য কনসেন্ট্রেট হয় বলে আমাদের ব্লাডার ফিল হতে বেশি টাইম লাগছে, সেই জন্য আমরা অনেকক্ষণ বাদে বাদে ইউরিন গেলেও হবে। কিন্তু এই ক্ষেত্রে ইউরিনটা কনসেন্ট্রেট করতে পারছে না, ইউরিন ডাইলিউট হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের রাতের বেলা বারবার বাথরুমে যেতে হচ্ছে। আর আপনি যখন ইউরিন করছেন তখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্যানে মনে হচ্ছে ফ্রদিং হয়ে রয়েছে, সাবান গোলা জল পড়ে রয়েছে, বা এরকমও হতে পারে যে আপনার মনে হচ্ছে যে আমি যতটা, মানে ইউরিন আরেকটু হলে ভালো হতো, হয়তো ইউরিন হয়তো পুরোটা হলো না, এরকম একটা ফিল আসছে আপনার। তো এইগুলো হচ্ছে এক একটা সিমটম যে হয়তো আপনার কিডনি ইনভলভ করেছে। এর আরো অনেক অনেক কারণ থাকতে পারে, কিন্তু এটাও একটা কারণ যে আপনার কিডনি হয়তো প্রবলেমে আছে। তো সেক্ষেত্রে আপনাকে একটু ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত। আর এরপরে আমি আসছি যে ক্রনিক কিডনি ডিজিজে কি কি প্রবলেম হতে পারে। মানে আপনার ক্রনিক কিডনি ডিজিজ ডায়াগনোসড হলো, তাতে আপনার কি কি প্রবলেম হতে পারে। কিন্তু তার আগে আমি একটু বলবো যে ডায়াগনোসিসটা আপনার কিভাবে হয়। মানে খুব ছোটভাবে বলছি কারণ সবটা সম্ভব না বোঝানো। তো যেহেতু পুরোটা মেডিকেল টার্মস, তো প্রথমে আপনার একটা ব্লাড টেস্ট হচ্ছে। ব্লাড টেস্ট হয়ে আমি বুঝতে পারছি যে আপনার ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। আর তারপরে আমি সেখান থেকে আপনাকে করতে দিচ্ছি একটা ইউরিন টেস্ট, যেটাও রুটিন ইনভেস্টিগেশনে থাকে। তো সেখানে আপনার অ্যালবুমিনিউরিয়া খুব বেশি রকম বেড়ে যায় এবং দু রকম সেল দেখা যায়, কাস্ট দেখা যায়, একটা হচ্ছে গ্র্যানুলার কাস্ট আর একটা ব্রড কাস্ট। এইগুলো দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা একটা ইউএসজি করতে দিই, সেখানে আমরা দেখি আপনার কিডনিগুলো ছোট হয়ে গেছে সাইজে। তো এইগুলো থেকে আমরা ডায়াগনোসিস করি যে আপনার ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে। এরপরে আমি আসি যে আপনার ক্রনিক কিডনি ডিজিজ তো হয়েছে, কিন্তু তার কনসিকুয়েন্সটা কি, এরপরে আপনার সাথে কি হতে চলেছে। তো
কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ একটা খুব বড় টাইম লাইনে হয়, মানে এর 5খানা স্টেজ থাকে, স্টেজ ওয়াইজ ডিজিজটা অ্যাডভান্স হতে থাকে। তো প্রথমের দিকে আপনার কোনো সিমটম থাকবে না, কিন্তু আস্তে আস্তে আপনার সিমটম ডেভেলপ করবে। আর আমি এখন যে সিমটমগুলো আপনাকে বলবো, নট নেসেসারিলি যে সবার মধ্যে সব সিমটমগুলো থাকবে, বা এটাও নেসেসারি নয় আমি যে অর্ডারে বলছি সেই অর্ডারে আপনার মধ্যে আসবে, কিন্তু এর মধ্যে মিলিয়ে মিশিয়ে সব পেশেন্টের মধ্যে সিমটমগুলো দেখা যায়। তো ফার্স্ট আমি শুরু করছি জিআই দিয়ে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেম। তো এখানে আপনার মনে হতে পারে হঠাৎ করে আপনার খুব ফেভারিট একটা ডিশ, কিন্তু সেটাও আপনার খেতে ইচ্ছা করছে না, খাবার দেখলেই গা বমি করছে, বা আপনার যে ডাইজেস্টিভ ক্যাপাসিটি ছিল আগে, যতটা হজম ক্ষমতা ছিল সেটা আপনার কমে গেছে। সেকেন্ড হচ্ছে আমার সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ওপর কি এফেক্ট পড়বে। সেটাতে হচ্ছে আপনি মনে হবে যে আপনি ধৈর্যচ্যুত হচ্ছেন, আপনার কোনো ধৈর্য নেই, কোনো এনার্জি নেই, এবং আপনি সব ভুলতে শুরু করছেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ট্রেমার হচ্ছে, মানে এরকম কাঁপছে হাত। আবার এই ট্রেমারেরও অনেক কারণ থাকে, কিন্তু এটা একটা কারণ হতে পারে, এটা একটা সিমটম। তারপর আমি আসছি যে হাইপার টেনশন। এবারে আপনারা ভাববেন যে এক্ষুনি বললেন যে হাইপার টেনশন থেকে কিডনি ডিজিজ হয়। হ্যাঁ, দুটো থেকেই দুটো হতে পারে, হাইপার টেনশন থেকেও কিডনি ডিজিজ হতে পারে, আর কিডনি ডিজিজ থেকেও হাইপার টেনশন হতে পারে। আর তারপরে হচ্ছে সিভিএস, মানে আমার কার্ডিওভাস্কুলার সিস্টেম, মানে আমার যদি কিডনির স্বাস্থ্য ভালো না থাকে আমার হার্টের স্বাস্থ্যও ভালো থাকবে না। কেন না? আমার কিডনি আমার শরীর থেকে এক্সট্রা ভলিউম অফ ব্লাডটাকে বের করে, এক্সট্রা ভলিউম অফ ফ্লুইডটাকে বের করে দিচ্ছে, সেই জন্য আমার শরীরে ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কিডনি বের করতে পারছে না এক্সেস ফ্লুইডটাকে, আর আমার হার্টের কি কাজ না পাম্প করে সারা শরীরে ব্লাড পৌঁছে দেয়া। তো যদি আমার ব্লাডটা বেশি হয়ে যায় সেটা হার্টের ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে, হার্ট বলছে যে আমি তাহলে কি করে এত ব্লাড পাম্প করব, তো সেই ক্ষেত্রে হার্টকে এফেক্ট করছে। আর হার্টে আরেকটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে এই কিডনি ডিজিজে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, যার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের পটাশিয়াম লেভেল। পটাশিয়ামটা দেখা গেছে যে আমাদের ইউরিনের মধ্যে দিয়ে বেরোতে পারছে না, কিডনি সেটাকে এক্সক্রিট আউট করতে পারছে না, কিডনিতে আমাদের ব্লাডে আমাদের পটাশিয়াম লেভেল বেড়ে গেছে। তো আমাদের পটাশিয়ামের নর্মাল কাজ হচ্ছে আমাদের হার্টের কন্ট্রাক্টিলিটিটাকে মেনটেন করা। যদি পটাশিয়াম বেড়ে যায় হার্ট খুব জোরে জোরে কন্ট্রাক্ট করতে শুরু করবে, আর তখন আমার খুব বেশি রকম হার্ট রেট বেড়ে যাবে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ট্যাকিকার্ডিয়া। তো ট্যাকিকার্ডিয়া হয়ে তারপরে আপনার অ্যারিথমিয়া প্রেসিপিটেট করতে পারে, এবং হঠাৎ করে হার্টটা বন্ধ হয়ে কি কিছু একটা দুর্ঘটনা করতে পারে অনেক অ্যাডভান্স স্টেজে। তো সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তারপর যেটা নেক্সট সেটা হচ্ছে আমার লাং বা ফুসফুস। ফুসফুসে আমাদের কিডনি ডিজিজ হলে নিউমোনিয়া হওয়ার টেন্ডেন্সি খুব বেড়ে যায়। সেই জন্য আমাদেরকে অনেক ভ্যাকসিনসের মধ্যে থাকতে হয়, সেটা আমি পরে আসছি। আর তাছাড়াও রয়েছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া হবে কারণ আমি আগে বললাম এরিথ্রোপয়েটিন রিলিজ করছে না, সেই জন্য আমাদের শরীরে অ্যানিমিয়া আসবে। আর আমার মেটাবলিক কিছু প্রবলেম হবে, যেমন আমার ক্যালসিয়াম ফসফেট মেটাবলিজম হচ্ছে না, তাই আমার অস্টিওপোরোসিস হতে পারে, বোন পেন হতে পারে, ভিটামিন ডি আমার অ্যাক্টিভ হতে পারছে না সেই জন্য বোন পেন হতে পারে। তো এই বোন পেনটা বলা হয় যে ফ্ল্যাট বোনের ক্ষেত্রে বেশি হয়। ফ্ল্যাট বোন বলতে আমরা কি বুঝি, যে আমাদের রিব বা পাঁজর এবং আমাদের হিপ বোন, এইগুলো হচ্ছে ফ্ল্যাট বোন, আর এইগুলোতে আমার বেশি হওয়ার চান্স ব্যথা। তাছাড়া যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ডার্মাটোলজিক্যাল প্রবলেম। ডার্মাটোলজিক্যাল মানে স্কিনের প্রবলেম। সেটা হচ্ছে একটা কন্ডিশন তৈরি হয় ইউরিক অ্যাসিড জমে গিয়ে বডিতে, যে ইউরেমিক একটা প্রুরাইটাস হয়, সেটা মানে একটা চুলকুনি, মানে এত চুল করছে যে পেশেন্টের অন্যান্য প্রবলেম সে সব ভুলে গেছে, তার শুধু মনে হচ্ছে যে আমার চুল করছে। এত একটা ডিস্টার্বিং সিমটম এটা। তো এটা যে সবার হবে সেটা নয়, কিন্তু যাদের হয় তাদের খুব বেশি মাত্রায় হয়। আর এছাড়াও আমার শরীরে যেগুলো আমাদের নন ভোলাটাইল অ্যাসিডস সেগুলো বেরোতে পারে না শরীর থেকে, তো আমার শরীরে অ্যাসিডোসিস বলে একটা কন্ডিশন তৈরি হবার সম্ভাবনা বাড়তে থাকে।
তো এইগুলো ছিল হচ্ছে যে আমার কি কি হতে পারে কিডনি ডিজিজ হলে, একটা হিউজ টাইম লাইন এটা। আর আরেকটা খুব সিমটমস যেটা বোঝা যায় যে একটা কার্ডিওজেনিক ব্রেথলেসনেস হয়, মানে সিঁড়ি দিয়ে উঠছেন আপনার মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, বা কোনো সময় বসে আছেন মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। আপনি ভাবছেন যে হয়তো আমার এটা কোনো লাংয়ের প্রবলেম, হয়তো এটা কোনো হার্টের প্রবলেম, কিন্তু পরে ইনভেস্টিগেশন করে দেখা গেছে যে আসলে আপনার একটা আন্ডারলাইন কিডনি ডিজিজ ছিল, যেটা থেকে এই এত সব প্রবলেমগুলো হলো। তো এরপরে আমি আসতে চাই যে আপনাকে আপনার কিডনি ডিজিজ হলে যেটা ট্রিটমেন্টের বিষয়, তাতে দুটো খুব মেজর ভাগ আছে। একটা হচ্ছে আপনার খাবার দাবার, আপনার ডায়েটারি কন্ট্রোল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দিস ডিজিজ, অ্যান্ড দ্য ট্রিটমেন্ট পার্ট সেটা আপনার ডাক্তারবাবুর ওপর ডিপেন্ড করছে। মেনলি যেটা দেখা গেছে সেটা হচ্ছে আপনি যখন কিডনি ডিজিজ হয়েছে আপনাকে একজন ডায়েটিশিয়ানকে কনসাল্ট করতে বলা হয়। যেগুলো মেনলি প্রিন্সিপাল পালন করা হয় সেগুলো হচ্ছে আপনাকে লো সোডিয়ামে থাকতে হবে। সোডিয়াম আমরা যেগুলো খাই তার মধ্যে নুনে সোডিয়াম থাকে, তো আমাদের নুন খুব বেশি অ্যাভয়েড করতে হবে। 1 to 2 গ্রাম পার ডে, এর বেশি খাওয়া চলবে না। দ্বিতীয়ত লো প্রোটিন ডায়েটে থাকতে হবে, 0.5 গ্রাম পার কেজি পার ডে। এইটা আমাদের প্রোটিন হচ্ছে আমাদের শরীরের বিল্ডিং ব্লক, কারণ প্রোটিন আমাদের খুব দরকার। এটাই এই রোগের সব থেকে বড় প্রবলেম, যে আমার ওয়েস্টিং হতে শুরু করে, কারণ আমার প্রোটিন খাওয়া চলবে না, আর অন্যদিকে আমার প্রোটিন শরীরে দরকার। তো প্রোটিন হলো 0.5 গ্রাম পার কেজি পার ডে, কেজি বডি ওয়েট আই মিন টু সে। অ্যান্ড তারপরে হচ্ছে লো পটাশিয়ামে থাকতে হবে। লো পটাশিয়ামে থাকতে হবে মানে যে যে খাবারগুলোতে পটাশিয়াম থাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে। সেগুলো থাকে দুধে, আর ডাবের জল বা যে কোনো ফ্রুট জুস, টোটালি অফ, কিচ্ছু খাওয়া চলবে না এগুলো। আর হচ্ছে অ্যাডিকুয়েট ক্যালোরি পেতে হবে, অ্যাডিকুয়েট একটা নিউট্রিশন পেতে হবে। সেটা হচ্ছে 35 কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট পার ডে। তো এটা হচ্ছে মোটামুটি ভাবে একটা ডায়েটের প্রিন্সিপাল, যেগুলোর মধ্যে আপনাকে থাকতে হবে। সেটা আপনার ডায়েটিশিয়ান আপনাকে ডায়েট বানিয়ে দেবে যে আপনি কি কি খাওয়া চলবে, কি কি চলবে না, বা কি খাবেন। নেক্সট আসছে আমি ট্রিটমেন্ট প্রোটোকলে। আমি যা যা প্রবলেম বললাম এখনো অবধি, সেগুলো সবকটাকে কন্ট্রোল করার জন্য আলাদা আলাদা ট্র্যাক থাকে। তো স্টেজ 1 থেকে স্টেজ 4 অবধি আপনার পুরোটাই মেডিকেল ট্রিটমেন্ট চলবে, এবং মেডিকেল ট্রিটমেন্ট চলাকালীন আপনার ডাক্তারবাবু আপনাকে যা যা এই সিমটমগুলোর জন্য আপনি যাতে কষ্ট না পান, বা সেগুলো যেন প্রেসিপিটেট না করে, আমরা প্রিভেন্ট করতে পারি, সেগুলোকে আটকাতে পারি, তার জন্য সব ওষুধ দেওয়া হবে। তো সেগুলো আপনাকে খুব কমপ্লায়েন্ট ভাবে খেতে হবে, মানে ডাক্তারবাবু যা বলবেন তার বাইরে গেলে চলবে না, খুব ভালোভাবে সেগুলোকে মেনটেন করতে হবে। আর আরেকটা হচ্ছে যে আপনি যখন স্টেজ 5 রেনাল ডিজিজে পৌঁছে গেলেন, সেটাকে ডাক্তারের ভাষায় বলা হয় এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা রেনাল ফেলিয়ার। তো আমাদের শরীরে এটা ডিপেন্ড করে কোন স্টেজে আপনি রয়েছেন। গ্লুমেরুলার ফিল্ট্রেশন রেট বলে একটা ইউনিট হয়, সেটা দিয়ে, সেটা আপনার যে ব্লাড টেস্টগুলো আমরা করতে দিই সেখান থেকে আমরা ক্যালকুলেট করে নিই যে আপনার জিএফআর কত। আপনার বয়সের ওপর, আপনার বডি ওয়েটের ওপর, ক্রিয়েটিনিনের ওপর এগুলো ডিপেন্ড করে। তো আপনার যদি জিএফআর ভ্যালু খুব কমে যায় মানে কত কমে যায়, লেস দ্যান 15 ml/minute হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনি স্টেজ 5-এ পৌঁছে গেছেন, যেখানে নর্মাল ভ্যালু হচ্ছে 125 ml/minute। তো আপনাকে এতটা আপনার শরীর কিডনি ডিটোরিওরেট করছে যে সে বলছে যে আমি আর কাজ করতে পারছি না, সে তার পক্ষে আর কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে তখন রোল আসে হিমোডায়ালিসিস বলে একটা পদ্ধতির। তো হিমোডায়ালিসিসের কাজটা কি, যে আমাদের কিডনি যেমন একটা ছাঁকনির কাজ করছে, এটাও একটা আর্টিফিশিয়াল ছাঁকনি। আমাদের শরীরে আমরা একটা লাইন তৈরি করব, সেই লাইনটা দিয়ে ব্লাড একদিক দিয়ে বেরোবে, সেই ছাঁকনিটার মধ্যে যাবে, গিয়ে ব্লাডটা পিউরিফাইড হবে, আরেকটা লাইন দিয়ে আমার শরীরে ব্যাক করবে। তো যখন কাউকে বলা হয় যে আপনার হিমোডায়ালিসিস শুরু হবে, প্রথম কোয়েশ্চেন যে তাহলে কি আমি শেষ, জীবন শেষ? তো
ফার্স্ট তার উত্তর হচ্ছে একদমই নয়। হিমোডায়ালিসিস চলছে পেশেন্ট, তারা নর্মাল জীবনযাপন করতে পারে, সে অফিসেও যেতে পারে, সে তার নিজের যাবতীয় যা নিজস্ব কাজ তারা সব করতে পারে। তো ইটস নট দ্য এন্ড অ্যাট অল। তারপর হচ্ছে যেটা জিজ্ঞাসা করা হয় যে ডায়ালিসিস কি বন্ধ করা যায়, তো এর উত্তর হচ্ছে যে কিডনি তো অলরেডি খারাপ হয়ে গেছে, তো যতখানি এই ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে এটা হয়তো বন্ধ করা যায় না, কিন্তু আবার হতেও পারে, এটা আপনি আপনার ডক্টরের উপর ছেড়ে দিন। আর অ্যাকিউট কারোর যদি রেনাল ফেলিয়ার হয়ে থাকে সেই ক্ষেত্রে ডায়ালিসিস বন্ধ করা হয়, কিছু ডায়ালিসিস করার পরে বন্ধ করা ক্ষেত্রে ইট ইজ হাইলি আনলাইকলি যে বন্ধ হবে কোনদিন। থার্ড, যে বলা হয় যে ডায়ালিসিস করতে গেলে কতদিন করতে হয়, কতদিন যেতে হয়, তো মিনিমাম ইট ইজ 2 days। তারপরে হয়তো আপনার যত অ্যাডভান্সে যাবেন তখন হয়তো বাড়বে, কিন্তু মিনিমাম 2 days করা হয়। নেক্সট হচ্ছে যে ডায়ালিসিসে কি ব্যথা হয়, এটা কষ্ট হয়, এটা খুব বড় একটা কোয়েশ্চেন। তো সেটা হচ্ছে যে এটাতে একদমই কষ্ট হয় না, ইট ইজ টোটালি পেনলেস। ফার্স্টে তো একটা নিডল প্রিক করতেই হয়, যে লাইনটা দিয়ে আমাদের বের করতে হয় ব্লাড, সেটাতে একটা নিডল প্রিক করতে যতটা ব্যথা লাগে ততটাই। তারপরে আপনি টিভি দেখতে দেখতেও ডায়ালিসিস নিতে পারেন। মোটামুটি ভাবে 4 ঘন্টা লাগে ডায়ালিসিস করতে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে যে তারপরে কোয়েশ্চেন না, তারপরে একটা আমি বলতে চাই যেটা, সেটা হচ্ছে আমরা কিভাবে ডায়ালিসিসটা করছি। আমাদের একটা আর্টেরিওভেনাস ফিস্টুলা তৈরি করা হয় হাতে, তো সেইটাতে একটা ছোট অপারেশন করতে হয় তার আগে, যাতে আমরা একটা আর্টারি আর একটা ভেন, একটা শিরা আর একটা ধমনীকে যুক্ত করে সেই লাইনটা একটা মোটা লাইন করে দিতে পারি, যার মধ্যে দিয়ে ইজি ব্লাড ফ্লোয়িং হতে পারে, তাড়াতাড়ি ব্লাড বেরোতে পারে, তাড়াতাড়ি ব্লাড যেতে পারে। তো এই অপারেশনটা হওয়ার 1 মাস বাদে আপনার ওই ফিস্টুলাটা ম্যাচিওর করে, মানে তারপরে আমি আমার ডায়ালিসিস স্টার্ট করতে পারি। তো আর নয়তো এমার্জেন্সিতে কারোর যদি ডায়ালিসিস দিতে হয় তখন এখানে একটা লাইন করে দিতে হয় জুগুলার ভেন দিয়ে। বাট আমি বলবো যে যদি আপনাকে আপনার ডক্টর বলেন যে আপনার একটা ফিস্টুলা করিয়ে নেওয়া উচিত, তখন আপনি সেই ফিস্টুলাটা করাতে অ্যাটলিস্ট দেরি করবেন না। কারণ কি, যখন আপনার সিমটম হবে, আপনার কোন লেভেলে পৌঁছলে ঠিক ডায়ালিসিস শুরু হয় আমি পরে আসছি, কিন্তু যখনই শুরু হোক না কেন, আমি আজকে চাইলে যেহেতু আজকে এই ফিস্টুলাটার কাজ করবে না, সেই জন্য যখন আপনার ডক্টর বলবে আপনি অবশ্যই এই ফিস্টুলাটা করিয়ে নিন। আর ফিস্টুলাটা করানোর পরে সেই হাতে প্রেশার মাপা যায় না, সেই হাত থেকে ব্লাড নেওয়া যায় না, আর একটু সাবধানে থাকতে হয়, কিন্তু প্রবলেম সেরকম ভাবে কিছু হয় না। তো সেটাই বলছিলাম যে আপনার আর্টেরিওভেনাস ফিস্টুলাটা অপারেশন হওয়ার পরে হাতে একটা সফট বল দেওয়া হয়, যেটা দিয়ে এরকম ভাবে এক্সারসাইজ করতে হয় যাতে ওটা পেটেন্ট হয় ওই লাইনটা। তো সেটা আপনাকে ভালোভাবে, খুব ভালোভাবে নিয়মিতভাবে করতে হবে যাতে ওই লাইনটা আপনার ভালো করে তৈরি হয়। তো আহ, এটা গেল একটা। আর তারপরে হচ্ছে যে সবাই জানে যে ইটস আ ভেরি এক্সপেন্সিভ ডিজিজ, যে ডায়ালিসিস করাতে কত খরচা। তো যদি গভর্নমেন্ট হসপিটালে করানো হয় মোটামুটি ভাবে 500-র একটু বেশি কম খরচা হয়। আর যে কোনো প্রাইভেট নার্সিং হোমে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন নার্সিং হোমে করানো হচ্ছে অবশ্যই তার উপরে ডিপেন্ড করবে। মোটামুটি একটা রেঞ্জ হচ্ছে 1200 থেকে 5000, মানে 1200 to 5000 একটা রেঞ্জের মধ্যে লাই করে। সেটা কোথায় করানো হবে সেটার উপর ডিপেন্ড করছে। আর এই যখন আপনার কিডনি ফেল করছে তখন কি কি হলে আপনাকে ডায়ালিসিস করতে বলা হয় মেনলি, এটা ডক্টর অনেক ভালো বুঝবেন, ডক্টরের সিদ্ধান্তটাই ঠিক সিদ্ধান্ত। তবু কিছু পয়েন্ট আছে, যেমন আপনার যদি ক্রিয়েটিনিন লেভেল মোর দ্যান 7 mg/dL হয়ে যায়, ইউরিয়া লেভেল মোর দ্যান 200 mg/dL হয়ে যায়, পটাশিয়াম মোর দ্যান 7 mg/L হয়ে যায়, বাইকার্বনেট লেস দেন 15 mg/L হয়ে যায়, অথবা আপনার কোনো একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন তৈরি হয়েছে, মানে আপনার অ্যারিথমিয়া হচ্ছে, আপনার হার্ট ফেল করছে, বা আপনার আপনার নেফ্রোপ্যাথিক এনকেফেলোপ্যাথি হয়েছে। তো যদি এনকেফেলোপ্যাথি হয় তার মানে এটা একটা ব্রেনের প্রবলেম হয়ে যাচ্ছে, মানে আমার শরীর থেকে যে ইউরিক অ্যাসিড গুলো বেরোচ্ছে না সেগুলো আমার ব্রেনে চলে যাচ্ছে,
দিয়ে কিছু একটা রিয়াকশন করছে যার জন্য আমার আহ, কাউকে চিনতে পারছি না, কিছু ভুলভাল কথা বলছি। তো এটা তার সিমটম, সেই এনকেফেলোপ্যাথি ব্যাপারটার। আর হার্ট ফেলিয়ার বা অ্যারিথমিয়া এগুলো যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডায়ালিসিসে শিফট করতে হয়। আর এই পেশেন্টদের যেহেতু একটা নিয়মিতভাবে একটা মেশিনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, একটা মেশিনে তার ব্লাড যাচ্ছে বেরোচ্ছে, সেই জন্য তাকে আন্ডার ভ্যাকসিন কভারেজ থাকতে হয়। তো হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে হয়, যেটা হয় 20 mcg বা 20 মাইক্রোগ্রাম ভ্যাকসিন দিতে হয়। দ্য শিডিউল ইজ 016। আজকে একটা দেয়া হলো, ঠিক 1 মাস বাদে একটা, ঠিক 6 মাস বাদে একটা। এটা হচ্ছে পুরো কোর্সটা পুরো করতে হয়। তো আমার এই অবধি বলার ছিল ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে। আশা করি আমি একটু হলেও ধারণা কিছু ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা নিচে কমেন্ট করুন, আমরা দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। Um, Hello, everybody. My name is Mabel Das, and I'm first year student of North Bengal Medical College. As we all have heard that means renal problems have many reasons. Means it is due to many problems like hypertension and all. But I will only be talking about adult polycystic kidney disease. It is a type of inherited disorder, and it is not affected by any of the other systems of the body. But it is a very chronic one, and it should be treated like if you have an inheritance pattern you should must look into it properly. Now, what is actually adult polycystic kidney disease? In this you will be observing clusters are formed in your kidney. Now, what does this clusters actually mean? These are cysts that gets formed due to now see, in our kidney nephrons have means different parts like glomerulus, PCT, loop of Henle, DCT, and collecting duct. Our glomerulus continuously filters our body fluids, which are later excreted as kidney, as urine. Now, what happens if the establishment is not complete between the collecting tubules and the kidney? So, our body fluids that are being filtered are not excreted out, and this results in the formations of watery filled fluid sacs. Now, these cysts that are being formed are not actually cancerous in nature, but they can later in life lead to dangerous consequences. As our age increases, the number of cysts present in the kidney increases. Like by the age of 60, one might surely be be more prone of having a kidney failure, and then we have to go for kidney transplantation. Now, if we look into the inheritance pattern of this polycystic kidney disease, we will be observing that it is autosomally dominant, which means that whether it is a male or a female, it will equally affect both the genders. Now, what happens in this disease? There is a mutated copy of the gene PKD1 or PKD2 in each and every cell. In 90% of these diseases, it is mostly when a parent is affected, and so consequently, the child also gets affected. Now, obviously, we might have some cases in which, due to a lot of accumulation of mutations in a certain cell, a sudden change has occurred due to which the gene got mutated. These cases may also occur. Now, how will you understand that you are suffering from this type of disease? The common, as we have already heard, is high blood pressure. Constant rise in your blood pressure throughout the year means you are every day means you are checking your blood pressure and it's always the same. It's always a bit higher than the normal value. So you must go and seek doctor help that time. And then secondly, you may observe low back pain. Now, see, in all renal problems, you are obviously going to suffer from a back pain. That is one of the most common disorders because, as we know, our kidney is located in such a position that it occurs the epigastric hypochondrium and the umbilical regions. That is, obviously, I'm not saying that all back pains must be related to kidney disorders because back pains may also occur due to some spine problems or due to overstress of work. You are sitting in a very awkward position and doing your work continuously.
Even for that reason, you may have a back pain. But first, you must check for your blood pressure, then back pain. Also, you must suffer. Also, you can also suffer from swollen abdomen. Now, now, you need to go for some test for this. And the most common ones that the doctors will give you is obviously blood test. Then you must go for a USG, and then finally a CT scan or MRI. These final tests. Now some medication that must be provided, because see, all the other kidney problems like due to some, but all the other ones, they must be treated like it has been said, each and every symptom must be treated, because kidney disorder is a long term procedure, and you cannot have a perfect what to say outcome of it, that you are completely treated of it. So, and moreover, because acute polycystic kidney disease is an inherited disorder, so each and every symptom must be treated. So, first you will be given some ACE inhibitors. Now, what does ACE inhibitors do? They lower your blood pressure, and they also have a soothing effect on your cardiovascular system, because when your blood pressure is high, all the other systems of the body will get affected, and this will cause more bad symptoms like tachycardia, brachycardia. You may have many symptoms out of it. Second, you must also look into self care, like low sodium diet is the thing that you must do. And in severe cases, when by the time, as I said, you will turn to age 60 and all, this number of cysts that gets accumulated in your kidney start is so much that it will have a pressure on the kidney tissues, and this will damage the kidney. And so you must go for a kidney transplantation, and before that hemodialysis. But I will not say that all the cases need a kidney transplantation, because it has been statistically proven that about 10% of all the cases need kidney transplantation. Obviously, as we all know, renal problem is a problem that needs complete and proper self care, and also time to time you have to go and seek help from your doctor. It should not be avoided at any cost. Okay, I hope I could explain my points properly, and this is what I wanted to say. হ্যালো, শোনা যাচ্ছে হ্যাঁ তো? হ্যাঁ শোনা যাচ্ছে। মাউথপিসটা একটু নে, মাউথপিসটা সামনে নে, হুম হুম। মাউথপিসটা সামনে নে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। হুম হুম ঠিক আছে। হ্যালো, আমি শুভজিৎ পাল। আমি মেডিকেল কলেজ কলকাতার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো আজকে বেসিক্যালি যে কিডনি ডিজিজ নিয়ে কথা হচ্ছে, সেখানে স্পৃহা আর মাবেল যেগুলো বললো আর কি, কিডনির যে ডিজিজ গুলো, তো বেসিক্যালি সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কিছুটা ক্ষেত্রে প্রিভেন্টিভ, আর কিছু ক্ষেত্রে সেটার আর্লি ট্রিটমেন্ট হলে হয়তো সেটাকে ঠিক করা যায়। দ্যাটস ওয়াই এই ডিজিজ গুলো খুব ইম্পর্টেন্ট। তো ওরা এই জিনিসগুলো নিয়ে বললো। এবং কিডনি ডিজিজের ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে এটা মানে অনেকটা টাইম ধরে অ্যাসিমটোম্যাটিক থাকে। তো সেই অনেকটা টাইম ধরে যেহেতু এটা অ্যাসিমটোম্যাটিক থাকছে, তার কারণে এটা যখন ডাক্তারের কাছে প্রেজেন্ট, মানে পেশেন্ট যখন ডাক্তারের কাছে আসে কোনো একটা সমস্যা নিয়ে, এবং সেখান থেকে যখন কিডনি ডিজিজটা ধরা পড়ে, তখন সেটা অনেকটা, মানে কিডনি ডিজিজটা হয়তো অনেকটা এগিয়ে গেছে। সেই কারণে এই যে অ্যাওয়ারনেস মানে প্রোগ্রামটা হচ্ছে, সেখানে এই কিডনি ডিজিজটাকেও ইনক্লুড করা হয়েছে। তো আমি মানে ওদের কথার সাথে কয়েকটা কথা এক্সট্রা যোগ করতে চাই। যেমন একটা হচ্ছে যে ডায়ালিসিসের কথা। ডায়ালিসিসের ক্ষেত্রে বেসিক্যালি মানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে হিমোডায়ালিসিস। তো হিমোডায়ালিসিসে পেশেন্টকে হসপিটালে মানে বেসিক্যালি ভর্তি হয়ে তারপরে ডায়ালিসিসটা নিতে হবে। কিন্তু এখন একটা মানে যেমন আর কি সকালের লাইভ স্ট্রিমে মানে বলা হয়েছিল যে ইনসুলিনের একটা কন্টিনিউয়াস সাপ্লাইয়ের জন্য পাম্প ব্যবহার করা যায়। তো সেই রকমই এখন মানে ডায়ালিসিসের ক্ষেত্রে বেসিক্যালি একটা অপশন রয়েছে, যদিও বা সেটা মানে ইউজ হয় সেরকম নয়, তবে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে পেশেন্ট কিন্তু বেসিক্যালি মানে মানে হসপিটালে ভর্তি না থেকেও ট্রিটমেন্টটা নিতে পারে। তো এই ক্ষেত্রে বেসিক্যালি মানে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে পেশেন্টের মানে যে হসপিটালে মানে মানে উইকে তো বেসিক্যালি 3টে করে ডায়ালিসিস নিতে হয় হিমোডায়ালিসিস করার ক্ষেত্রে।
তো পেরিটোনিয়ালের ক্ষেত্রে সেটা মানে হসপিটালে আসতে হবে না, একটা রেগুলার চেক আপে থাকতে হয়। তবে পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে ডেইলি বেসিসে বাড়িতেই কিছু প্রসিডিওর করতে হয়। তো পেরিটোনিয়াম বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে আমাদের যে পেট আছে, পেটের ভেতরে একটা থলি আছে, মানে একদম ঠিক পেটের নিচে। আর যদি এটাকে সহজ ভাষায় বুঝতে হয় তাহলে বলা যেতে পারে যে যারা বেশি মদ খায় তাদের লিভার খারাপ হয়ে যাওয়ার পর পেট ফুলে যায়। তো তো সেই ক্ষেত্রে যেখানে জল জমে পেটে বা তারা যেখান থেকে জল বের করে সেই জায়গাটাকে পেরিটোনিয়াম বলে। তো পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে এর মধ্যেই একটা তরল পদার্থ ঢুকিয়ে দেওয়া হয়, যার মধ্যে বেসিক্যালি ডেক্সট্রোজের সলিউশন থাকে। তো এবার সেটা বেসিক্যালি কি করে, কিডনির যা কাজ এটাও তাই করে। মানে আমাদের যাদের কিডনি খারাপ হয়ে গেছে তাদের শরীর থেকে, রক্ত থেকে, মানে যেগুলো খারাপ পদার্থ সেগুলোকে বের করে নেয়। কিন্তু এতে কিছু সমস্যা হয়, যেমন এটাতে বেসিক্যালি মানে ডায়ালিসিসের ক্ষেত্রে এই সমস্যা, মানে যেটা আর কি পেরিটোনিয়াল ডায়ালিসিস, সেখানে যে সমস্যাটা সেটা হচ্ছে বেসিক্যালি পেশেন্টের শরীরের ওয়েট বেড়ে যেতে পারে, মানে পেশেন্ট মোটা হয়ে যেতে পারে, কারণ যেহেতু একটা মানে ফ্লুইড বাইরে থেকে এক্সট্রা করে পেশেন্টের শরীরে ঢোকানো হচ্ছে। আর তার সাথে পেশেন্টের বেসিক্যালি যে বডিতে যে মানে ব্লাডে যে গ্লুকোজের মাত্রা সেটা কিন্তু বেসিক্যালি বেড়ে যেতে পারে, কারণ ডেক্সট্রোজের যে সলিউশনটা আমি বললাম সেটা অ্যাকচুয়ালি গ্লুকোজ বা মানে সুগারেরই একটা ফর্ম। তো সেই জন্য সেখান থেকে কিন্তু এর মাত্রাটা বেড়ে যেতে পারে। এরপরে আসা যাক আহ, একটা ইন্টারেস্টিং জিনিস যেটা স্পৃহা বেসিক্যালি বলেছে। আমি আরেকটা জায়গা বলছি যে স্কিনের ক্ষেত্রে ক্রনিক কিডনি ডিজিজের কিছু প্রবলেম হয়। তো সেই মানে প্রবলেমের মধ্যেও বলেছে যে চুলকানি হয়, প্লুরাইটিস। তবে স্কিনে কিন্তু একটু পিগমেন্টেশনও দেখা যায়, আর সেটা মুখে আসে, হাতে পায়েও আসতে পারে। তবে সেই পিগমেন্টেশনটা কিন্তু একটু টিপিক্যাল, তো সেটা ডাক্তাররা দেখে বুঝতে পারেন। তো সেটা কিন্তু কিডনি ডিজিজের ক্ষেত্রে আসে। আর একটা যেটা ইম্পর্টেন্ট বিষয় যেটা এখানে কিডনি রিলেটেড, সেটা হচ্ছে যে বেসিক্যালি কিডনিতে ক্যান্সার, যদি বা এটা বলা মানে এই নয় যে যদি এই জিনিসগুলো দেখা যায় তাহলেই ক্যান্সার হবে, সেটা নয়। তো কিডনি তে যদি ক্যান্সার হয় সে অনেক রকমের হয়, বেসিক যেটা সব থেকে কমন সেটা হচ্ছে রেনাল সেল কার্সিনোমা। রেনাল সেল কার্সিনোমা জিনিসটা বেসিক্যালি কিডনির একটা ক্যান্সার, যেটা মানে কিছু জেনেটিক প্রবলেম, মানে কিছু হচ্ছে গিয়ে আমাদের শরীরে যে জিন আছে, যে ক্রোমোজোম আছে, তার সাথে রিলেটেড। কিন্তু এই যে কিডনি যে ক্যান্সারটা সেটা কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর আছে। তো সেই রিস্ক ফ্যাক্টর গুলোকে যদি আমরা মানে কমাতে পারি বা যদি সেগুলোকে বন্ধ করতে পারি, তাহলে কিন্তু দেখা গেছে কিডনি যে ক্যান্সারটা সেটা হওয়ার চান্স কমে যায়। সেই রিস্ক ফ্যাক্টর গুলো বেসিক্যালি হচ্ছে স্মোকিং, আর তার সাথে হাইপার টেনশন অর্থাৎ হাই ব্লাড প্রেশার, আর তার সাথে ওবেসিটি। এছাড়া আরো রিস্ক ফ্যাক্টর রয়েছে। তবে এই রিস্ক ফ্যাক্টর গুলো যদি থাকে, যে অর্থাৎ স্মোকিং, হাইপার টেনশন বা ওবেসিটি, তখন এবং তার সাথে যদি যে জিনের সমস্যা হলে কিডনির ক্যান্সার হতে পারে সেই জিনগুলো যদি থাকে, তখন কিন্তু ক্যান্সারটা দেখা যায়। তো এই ক্যান্সারের যে মানে মানে যে পরিমাণে ক্যান্সারটা হচ্ছে তার মানে মাত্রাটা যে অনেক সেরকম নয়, তবে ক্যান্সারটা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায়। আর আরেকটা যেটা বিষয় সেটা এই ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু মানে রক্তের সাথে মানে মূত্রের সাথে রক্ত বেরোয়, অর্থাৎ যাকে আমরা বলছি হিমাচুরিয়া, এটা কিন্তু দেখা যেতে পারে। আর তার সাথে পিঠের দিকে একটু ব্যথা হবে, পিঠে একটু নিচের দিকে অর্থাৎ কোমরের কাছে পিঠে যেটা আর কি, তো সেই জায়গাটাতে একটু ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই কোমরের কাছে যে ব্যথা হচ্ছে সেটা রিলেটেড আর একটা বিষয়, সেটা হচ্ছে যে কিডনিতে স্টোন। তো কিডনিতে বেসিক্যালি কিডনিতে নয়, কিডনিতে স্টোন হতে পারে। কিডনি থেকে যে নালীটা রক্ত মানে সরি মূত্রকে নিচে নিয়ে আসছে, সেই নালীর মধ্যেও স্টোন মানে স্টোন বা পাথর হতে পারে। তো পাথর অনেক কারণে হতে পারে, সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে পাথরটা হলে ওই ওই একই জায়গায় যেখানে মানে ক্যান্সারের জন্য বেসিক্যালি সিমটমটা আসে, সেখানেই কিন্তু কিডনির পাথরের জন্য ব্যথাটা আসতে পারে। তবে ইম্পর্টেন্ট বিষয় যে যদি কিডনিতে পাথরের জন্য ব্যথা হয়, মানে ওই জায়গায় যদি ব্যথা হয় তাহলে সেটা কিন্তু কিডনির পাথরের জন্যই হয়েছে, এটা ধরে নাও। আচ্ছা, এবারে কিডনি থেকে আরেকটু নিচে নেমে আসলে আমাদের রয়েছে প্রোস্টেট। তো সেই প্রোস্টেটের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই যে মানে কিডনি থেকে নিচে নেমে আসলে রয়েছে ব্লাডারের নিচে রয়েছে
প্রোস্টেট। প্রোস্টেট জিনিসটার কথা আমরা অনেকেই শুনেছি। বয়সকালে বেসিক্যালি মানে আমাদের যে ইউরিনেশন হচ্ছে সেটা মানে অনেক যখন বেশি বয়সে তখন ইউরিনেশনটা মানে অনেক সময় কি হয় যে কমে যায়। তো সেই ইউরিনেশনটা যখন বয়সকালে কমে যাচ্ছে তখন কি হয় যে আমাদের তলপেটে মানে নাভির নিচটা মনে হয় যে ইউরিনটা পুরোটা বেরোলো না, জোরে চাপ দিচ্ছি ইউরিন করার জন্য কিন্তু হচ্ছে না। তো এই ফিলিং গুলো আসে। অ্যাকচুয়ালি কি হয়, প্রোস্টেটটা ওই জাস্ট ব্লাডারে মানে যে ব্লাডারটা আছে বা যে ইউরিনারি ব্লাডার যেখানে মূত্রটা জমা হয় তার ঠিক নিচেই থাকে, এবং প্রোস্টেটটা বড় হওয়ার কারণে সেই ব্লাডারের মুখটা না একটু চেপে যায়, তার ফলে ইউরিনটা ঠিকঠাক করে হতে পারে না। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে বয়সকালে যদি এরকম ভাবে মানে মূত্রের পরিমাণ হঠাৎ করে কমে যায়, জোরে প্রেসার দিয়ে মূত্র করতে গিয়ে মূত্র ঠিক করে বেরোচ্ছে না, তখন কিন্তু ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে প্রোস্টেটের ব্যাপারে একটু চিন্তা করা উচিত। আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে কিডনির অধিকাংশ রোগের ক্ষেত্রেই প্রচুর পরিমাণে জল খাওয়াটা প্রয়োজন। তবে যদি ডায়ালিসিসে পেশেন্ট চলে যায় তখন কিন্তু জলের মাত্রাটা ডাক্তার মানে বলে দেন যে কোন সময় কিরকম জল খেতে হবে। অ্যান্ড ইনফ্যাক্ট যদি অ্যাকিউট কিডনি ডিজিজ হয়, যেখানে ডিজিজটা মানে কিডনি ইনজুরিটা হঠাৎ করেই হয়েছে, সেখানেও কিন্তু জলের মাত্রাটা ডাক্তার নির্ণয় করে দেন, মানে ডাক্তারের সাথে কথা বলে করা উচিত। আর সব থেকে আর শেষে বলতে চাই যে কিডনি ডিজিজ নিয়ে বেসিক্যালি খুব বেশি চিন্তা করার কোনো কারণ নেই, আবার অনেক বেশি চিন্তা করারও কারণ আছে। তো ডাক্তারের সাথে একটা নির্দিষ্ট বয়সের পরে আহ নিয়মিত কনসাল্ট করাটা কিন্তু জরুরি, কারণ কিডনি আমাদের শরীরের একটা ইম্পর্টেন্ট অর্গান। আর এছাড়া কিডনি ট্রান্সপ্লান্টেরও অপশন রয়েছে। কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বেসিক্যালি যদি নিজের ভাই বোনের থেকে পাওয়া হুম কিডনি ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে যদি বেসিক্যালি ভাই বোনের থেকেও এই কিডনিটা পাওয়া যায় তাহলে সেটা বেটার হয়, মানে কারণ সেখানে ম্যাচিংটা বেটার হয়। এই ছেলে বলে একটা ম্যাচিং আছে, সেটা করলে বেটার হয়। এছাড়া তবে আত্মীয় স্বজনদের থেকে মা বাবার থেকেও কিডনি নিয়ে ট্রান্সপ্ল্যান্ট করে সেটাকে কাজ চালানো যেতে পারে। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, যে ডায়ালিসিস যে শুধুমাত্র কিডনি খারাপ হলেই করা হয় তা নয়, আরো অনেক ক্ষেত্রে করা হয়। ডায়ালিসিসের মেন উদ্দেশ্য হচ্ছে রক্তকে পরিষ্কার করা। তো ডায়ালিসিসের কথা বললেই যে কিডনিতে কোনো সমস্যা হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, তা আজকের মতো আমি এই পর্যন্তই বলছি। থ্যাংক ইউ সবাইকে একটা ভালো একটা লাইভ সেশন করার জন্য। এবার আমাদের এই পুরো ডিসকাশনটা থেকে টেক হোম মেসেজটা কি হবে আমি শর্টে এটা বলে দিচ্ছি। আমরা আচ্ছা সুস্থ বলছি আমি জীবনযাপন করছি। আচ্ছা বলছি আমি একটা একটা কথা বলছি যে আমার একটা মানে একটা বাইরে ডাকছে, একটু আমার যেতে হবে, প্লাস আমার ফোনে 1% চার্জ, আমি কি মানে ওটাকে একটু বসাবো চার্জে? হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে। সো এই পুরো ডিসকাশনটা থেকে আমাদের টেক হোম মেসেজটা কি হবে আমি শর্টে বলে দিচ্ছি। তা আমরা কি করে বুঝবো যে আমাদের কিডনি ড্যামেজ হয়েছে? আমাদের অ্যামাউন্ট অফ ইউরিনেশনটা খেয়াল রাখতে হবে, ইউরিন কালারটা খেয়াল রাখতে হবে, সেটা ফোমি, ব্লাডি, ডিসকালার এরকম হচ্ছে কিনা দেখতে হবে। আমাদের ইউরিনেশন করার সময় পেইন হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। আর আমাদের হাত পা, চোখের পুরো চোখ, তারপরে অ্যাঙ্কেল, তারপরে ফেস, অ্যাবডোমেন এগুলো ফুলে যাচ্ছে কিনা এগুলো খেয়াল রাখতে হবে। রাত্রিবেলা ঘুমানোর সময় আমরা ছটফট করছি বা নাড়াচাড়া করছি এগুলো দেখতে হবে। জয়েন্টে ব্যথা, গাঁটে ব্যথা এগুলো দেখতে হবে। তারপরে মাঝে মাঝে কোমরেও ব্যথা হতে পারে, আর মনের সময় মনে হচ্ছে খুব অস্বস্তি অস্বস্তি লাগছে। এগুলো যদি তোমার কখনো লাগে তো তখন বুঝবে যে তোমার কিডনিতে প্রবলেম হতে পারে। তো ইউ শুড কনসাল্ট আ ফিজিশিয়ান অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিউরিং দ্যাট টাইম। ঠিক আছে, এবার তুমি কি কি স্টেপস বা প্রিকশনস নিতে পারো বাড়িতে থেকে যাতে তুমি কিডনির ডিজিজকে প্রিভেন্ট করতে পারো। ঠিক আছে, ফার্স্ট অফ অল তোমাকে কিছু কিছু ফ্রুটস ইনটেক করা ইউ হ্যাভ টু স্টার্ট। ঠিক আছে, অন আ ডেইলি বেসিস। সেগুলো হচ্ছে তোমার ওয়াটারমেলন হতে পারে, গ্রেপস হতে পারে, এগুলো হতে পারে। তারপরে তোমার আরো কিছু হেলদি ফুড আইটেমস আছে যেমন ক্যাবেজ, কলিফ্লাওয়ার, অনিয়ন্স, অ্যাপেলস, লেমন জুস, এগুলো ইনটেক করতে হবে। এগুলো করলে তোমার কিডনিকে মানে কিডনি ডিজিজ প্রিভেন্ট করতে আমাদের হেল্প করে। সেকেন্ডলি, তোমাকে সবসময় প্রচুর পরিমাণে একটু ড্রিঙ্ক লটস এন্ড লটস অফ ওয়াটার। ঠিক আছে, একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, যেটা সবসময় বলে আসছি। হেলদি লাইফস্টাইল লিড করলে আমাদের পুরো হেলথ মানে পুরো সিস্টেমটাই ভালো থাকবে, কিডনি তো ভালো থাকবেই। সেকেন্ডলি, অন আ রেগুলার বেসিস মানে
মান্থলি বেসিস বলো বা যেটা বলবে, তোমার ব্লাড প্রেশার মনিটর, সুগার মনিটর, আর একটা হেলথ, এগুলো করতে হবে। বাড়িতে বিপি মনিটর আর ব্লাড সুগার কিট রাখা ম্যান্ডেটরি। টাইম টু টাইম ব্লাড প্রেশার আর সুগার লেভেল তোমাকে দেখতে হবে। নিজেকে ফিট রাখতে হবে, হেলদি রাখতে হবে। 150 মিনিটস আ উইক তোমাকে এক্সারসাইজ করতে হবে, দ্যাট ইজ 22 মিনিটস আ ডে তোমাকে এক্সারসাইজ করতে হবে, যাতে তুমি ভালো থাকো। আর তোমাকে স্পেশালি মানে জাঙ্ক ফুড আইটেমস, সোডা, তারপরে অ্যালকোহল আর স্মোকিং, এগুলো একদম ইউ হ্যাভ টু অ্যাভয়েড বাই হুক অর বাই ক্রুক। আর সকালে উঠে যদি গরম জলের সাথে লেবু চিপে যদি খেতে পারো, তো দ্যাট ইজ ভেরি বেনিফিশিয়াল ফর ইউর কিডনিস। এটুকুই বলার ছিল আজকে পুরো লাইভ সেশনে। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। কালকে সকালে আমরা আবার আসছি হাইপার টেনশনের নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাভ আ গ্রেট ডে। গুড নাইট। বাই। Bye. বাই বাই।